রাজস্থান ট্যুরের দ্বিতীয় দিন আমরা আছি উদয়পুরে। দিনের প্রথম ভাগ আগের ভিডিওতে রেখেছি। প্রথম ভাগে রাজপরিবারের ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার মিউজিয়াম দেখে চলে গেছিলাম মনসুন প্যালেসে। মনসুন প্যালেসের জন্য প্রথমেই আমাদের যেতে হয় বায়োলজিক্যাল পার্কের এন্ট্রান্সে। সেখানে দু রকম টিকিট হয়, একটা জিপ সাফারি জঙ্গলের জন্য, একটা প্যালেসের জন্য। বিস্তারিত আগের ভিডিওতে আছে। প্রথম ভাগে ট্যুর করার জন্য আমরা নতুন উদয়পুরে চলে এসেছিলাম। যে কোনো নতুন শহরের মতো নতুন উদয়পুরও প্ল্যান্ড ও আধুনিক। ঐতিহাসিক উদয়পুরে ঢুকতে রাজার আমলের দুর্গের দরজা ও পাঁচিল পেরিয়েই যেতে হবে। পাঁচিলের বাইরে এই জলাধার। রূপকথার সেই পরীক্ষার কথা মনে আছে? সেই রকমই ব্যাপার, শুধু সেই আমলে এই পরীক্ষায় কুমির ছাড়া থাকতো কিনা জানি না। আমরা আছি চাঁদপোল দরওয়াজায়। শহরে বিভিন্ন দিকে এরকমই রয়েছে উদয়পোল, সুরজপোল, দিল্লি গেট এবং হয়তো আরও কিছু। দিনের দ্বিতীয় ভাগে আমরা পৌঁছে যাব 400 বছরের পুরনো রাজপরিবারের বর্তমান ঠাটবাটে। প্রাসাদের অন্দরমহলের প্রবেশ মূল্য 400 টাকা পার হেড। প্রাসাদের কিছু অংশ বর্তমান রাজা মহেন্দ্র সিংহ মেওয়ার তার পরিবার সহ বাস করেন। বাকি অংশ মিউজিয়াম করা হয়েছে। এত বড় প্রাসাদের কোন অংশ পরিবারের, কোন অংশ রয়্যাল হোটেল, এই বুঝতে পারা ভারী কঠিন। যেটুকু মিউজিয়াম তা পুরো ঘুরে দেখতে ও বুঝতে কম করে 2 দিন প্রয়োজন। আমরা হাতিপোল অর্থাৎ যে দরওয়াজা দিয়ে এক আমলে প্রাসাদ প্রাঙ্গণে হাতি প্রবেশ করত, সেই দরওয়াজা দিয়ে ঢুকি। এখানে হাতি বাঁধা থাকত। প্রাসাদের আউটার পার্টের এই পাঁচিল সংলগ্ন অংশগুলি বিভিন্ন এথনিক শপস, এম্পোরিয়ামস, রেস্টুরেন্টসকে সম্ভবত লিজ দেওয়া আছে। গতকাল বিকেলে আমরা এই গার্ডেন অংশটি চারপাশ থেকে ঘুরে দেখে গেছি। এই অংশটুকু পেরিয়ে আরও একটি দরওয়াজা আছে প্রাসাদের ভেতরের প্রাঙ্গণে পৌঁছানোর জন্য। এরপর তো লেয়ারের পর লেয়ার। মহারানা দ্বিতীয় উদয় সিংহ এই মহলের নির্মাণ কাজে হাত দেন। তারপর বংশ পরম্পরায় পরের রাজারা মহলের পরিধি বিস্তার করতে থাকেন। বর্তমানে 76তম রাজা মহেন্দ্র সিং মেওয়ার জীবিত এবং ভাই অরবিন্দ সিং মেওয়ারও জীবিত। মহারানা মহেন্দ্র সিংহ একজন লোকসভা এমপি ছিলেন এবং HRH গ্রুপ অব হোটেলস বিজনেসের মালিকও বটে। দুজনেরই দাবি থাকে হাউস অফ মেওয়ারের 76তম অভিভাবকত্বের উপর। অরবিন্দ সিংহ আজমেরের মায়ো কলেজে স্কুলিং কমপ্লিট করে উদয়পুরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য UK চলে যান। তিনি HRH গ্রুপ অব হোটেলসের একাধারে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। আমরা এই তোরণ পোল দিয়ে ভেতরে যাব। প্রথমেই আমরা যাচ্ছি মর্দানা মহলের দিকে, এরপর জানানা মহল হয়ে আবার এখানে ফিরে আসব। খেয়াল রাখুন এখন বিকেল 4টে। প্রথম যে জায়গায় পৌঁছালাম সেখানে এই টাইলসগুলি ইংল্যান্ড থেকে ইম্পোর্টেড। রাজস্থানের সমস্ত মনুমেন্টগুলির সিঁড়ি প্রচণ্ড খারাপ, স্টিপ, প্রায় 70 ডিগ্রি। সাজেস্ট করব বয়স কম থাকতে রাজস্থান এক্সপ্লোর করে ফেলুন। ভারতবর্ষ বরাবরই বিদেশিদের কাছে সোনার পাখি। ইতিহাস বলছে সম্পদের খোঁজে বারবার ভারতবর্ষে হানা দিয়েছে বিদেশি শক্তি। প্রকৃতি নিজেই এদেশের সম্পদ। এছাড়াও লুটতরাজদের অন্যতম নিশানা থাকত ভারতীয় রাজপরিবারগুলির অমূল্য সম্পদ। তাদের কোষাগারে কি বিপুল সম্পদ ছিল তা কিছুটা হলেও বোঝা যায় রাজপরিবারের সদস্যদের অলংকার ভাণ্ডার দেখে। যদিও যা দেখা যায় না তার পরিমাণও অকল্পনীয়।
ভারতবর্ষের সবচেয়ে ধনী রাজাগুলির মধ্যে অন্যতম এই মেওয়ার রাজ পরিবার। তাদের ঠাটবাটের কণামাত্র নিদর্শন এই মিউজিয়াম অংশ। দেয়ালে দেয়ালে যুগপুরুষদের ইতিহাস সংরক্ষিত। কালই আমরা হলদিঘাট যাব ঐতিহাসিক যুদ্ধের ময়দানে। মহলের এই সেই অংশ যেখান থেকে প্রথম মহলের কাজ শুরু হয়। অংশটি পাহাড়ে ঘেরা ঘন জঙ্গল ছিল। মহারানা উদয় সিংহ শিকার করতে এসে এক তপস্বী সাধু গোস্বামী প্রেমগিরির সাক্ষাৎ পান। সাধু মহারানার উদ্দেশ্য বুঝতে পারেন এবং এই অংশে তার অগ্নিপিণ্ড স্থাপনা করে প্রাসাদের নির্মাণ কাজ এখান থেকেই শুরু করতে বলেন ও আশীর্বাদ করেন। 1559 সালে প্রাসাদের এই অংশ সর্বপ্রথম নির্মিত হয়। মহলের প্রথম প্রাঙ্গণের পাশেই এই কক্ষটিতে মহারানা বসে শাসন পরিচালনা করতেন, তাই এই অংশটির নাম রাখা হয়েছে হল অফ জাস্টিস। নিক্কাকি চোপার এর পূর্ব দিকের কক্ষটি এখন হলদিঘাটি গ্যালারি। যতদিন না প্রাসাদ আরও এক্সটেন্ড করা হয়েছে ততদিন পর্যন্ত এই ঘরগুলি বসবাসের জন্যই ব্যবহৃত হয়েছে। প্রাসাদ এক্সটেন্ড হলে এই ঘরগুলি দৌলতখানা অর্থাৎ রাজ্যের কোষাগার হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতিটি ওয়াল এবং কক্ষের ইতিহাস কিছু কম নয়। ভিডিওতে দেখা যাচ্ছে অথচ আমি ডেসক্রাইব করিনি এমন কোনো অংশ সম্বন্ধে জানতে আগ্রহী থাকলে কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না। আমার জানাতে বা সে সম্বন্ধে পড়াশোনা করতে ভালো লাগবে। এখন যে কক্ষে এলাম সেখানে রয়েছে লক্ষ্যকুণ্ড অর্থাৎ একটি বেসিন, যেটি একটিমাত্র মার্বেল পাথর থেকেই তৈরি করা হয়েছে। মহারানাদের রাজ তিলক অনুষ্ঠানের পর বেসিনটি 1 লাখ রুপোর কয়েন দিয়ে ভরে দেওয়া হতো, যার 4 ভাগের 1 ভাগ কক্ষের বারান্দা থেকে নিচে সেই ঐতিহাসিক প্রাঙ্গণে ছুড়ে দেওয়া হতো। সেখানে উপস্থিত থাকতো সামান্য জনসাধারণ অথবা দাসদাসী। বাকি অংশ দুস্থদের জন্য খরচ করা হতো। এরপর বেশ কিছু কক্ষ করিডোর পেরিয়ে আমরা এই প্রাঙ্গণে চলে এলাম। যেহেতু আমরা কোনো গাইড বা অডিও গাইড কিছুই সঙ্গে নিইনি, তাই কক্ষের ডিটেল যেখানে লেখা নেই সেগুলো বুঝতে অসুবিধাই হয়েছে। মহলের কোন অংশে আছি বা তার কি বৃত্তান্ত সেটা ডিটেল যেখানে লেখা নেই সেগুলো বুঝতে অসুবিধা হয়েছে যে মহলের কোন অংশে আছি বা তার কি বৃত্তান্ত। তবে প্রতিটি কক্ষ জানতে হলে এই প্রাসাদের আলাদা ডকুমেন্টারি তৈরি করতে হবে, কারণ কম করে 15টি প্রাসাদের অংশসহ মিউজিয়ামের বিভিন্ন কক্ষ ব্যাখ্যা করার পরও থেকে যায় প্রাসাদের প্রাইভেট অংশগুলি, যেখানে পরিবার বাস করছেন, অফিস ও HRH গ্রুপের হোটেলস রয়েছে। চলে এসেছি প্রাসাদের সেই ঝরকায় যেটি আমরা হাতিপোল দিয়ে ঢুকেই দেখতে পাই। সাড়ে 400 বছরের ইতিহাস থেকে কখনো 150, কখনো 200 বছরের ইতিহাস, তো কখনো 300 বছরের ইতিহাস পেরিয়ে
আমরা চলে এসেছি মতিমহলে। নাম মতিমহল অর্থাৎ পার্লস প্যালেস হলেও এখানে মহলের ডেকোরেশন মিরর, কাঁচ এবং পেন্টিং দিয়ে। এটি মহারানা করণ সিংহের মহল ছিল। পরিবারের মহারানাদের অবদান এই রাজ্যে এবং এই প্রাসাদে এত বেশি যে এতগুলো যুগের আলোচনা মাত্র 15 মিনিটে কখনোই সম্ভব নয়। উদয় সিংহের প্রাসাদ তৈরির প্রায় 200 বছর পর মহারানা সজ্জন সিংহের আমলে এই অংশটি তৈরি হয়। 5000 কাচের টুকরো দিয়ে তৈরি 3টি ময়ূর এখানে ডিজাইন করা আছে 3টি ঋতুর প্রতিনিধি হিসেবে, গ্রীষ্ম, বর্ষা ও শীত। মহলের নাম মোর চক। আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি দ্বিতীয় ঝাড়খায়। এবার চলে যাব 19th সেঞ্চুরির দিকে, অর্থাৎ 150 থেকে 100 বছরের ইতিহাসে, যেখানে প্যালেসের ভেতর পার্সোনাল ইউজের জন্য লিফট ইনস্টল করা হয়েছিল। মহারানা ভূপাল সিংজির ভবন। মাত্র 5 বছর বয়সে মহারানার পা প্যারালাইজড হয়ে যায়। মেওয়ারের বিস্তারিত ইতিহাস নথিভুক্ত আছে, ইন্টারনেট বা বই হিসেবে কিনতে পাওয়া যায়। কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ঝটপট পেতে সুবিধে হবে। কিছু আমি বর্ণনা করব প্রতিটি ভিডিওতে। আমরা প্রাসাদের 2nd ফ্লোরে আছি। প্রাঙ্গণের পাশে একটি দালান অর্থাৎ করিডর অংশে এই ভিডিওটি টিভিতে চালিয়ে রাখা হয়েছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ প্যালেস ভিডিওটি 30 মিনিটের বেশি সময় নিচ্ছে সম্পূর্ণ প্যালেসকে এই স্পিডে দেখাতে। আমি সামান্য রেকর্ড করেছি আপনাদের দেখাতে ও নিজে বুঝতে। এখন আমি প্রাসাদের কোন অংশে রয়েছে। উদয়পুরে দ্বিতীয় দিনও 2 ঘন্টার বেশি আমরা প্যালেস ঘুরে আপাতত শেষের পথে। প্রাঙ্গণের পাশেই শোকেস করে রাখা আছে যুগ পরম্পরায় ব্যবহৃত পালকিগুলি। পালকিটি আকর্ষণীয় কারণ বর্তমান জেনারেশনের রাজকুমারী পদ্মজা কুমারী মেওয়ারের বিয়েতে ব্যবহৃত হয়েছিল। ইনি বর্তমানে বস্টন নিবাসী। রাজকুমারী HRH গ্রুপের বৈদেশিক বাণিজ্যের বিস্তার কাজেও ইনভলভ। এছাড়াও আপনি মহলের মিউজিয়ামে যা দেখতে পাবেন তা হলো জেনানা মহলের 400 বছরের আগের ব্যবহৃত জিনিসপত্র, সেই আমলে নারীদের জীবনযাত্রা, পোশাক আশাক, বৈভবের নিদর্শন। রাজার গৃহে বসে খাবার খাওয়ার সুযোগ আমরা হাতছাড়া করিনি। প্যালেসের ভেতর মধ্যবিত্তের আওতায় ডালবাটি চুরমা খেয়ে সিটি প্যালেস ট্যুর শেষ করছি। দিন এখনো শেষ হয়নি। আজকের দিনের আমাদের শেষ পর্ব বগোর কি হাভেলি। এখন সন্ধে 7টা। ফিরে এসেছি গনগৌর ঘাটে। কেননা হাভেলি ঘাট সংলগ্ন।
এক সনাথ ব্রাহ্মণ শ্রী অমরচাঁদ বারওয়া এই হাভেলি প্রতিষ্ঠা করেন। তিনি মেওয়ার রাজবংশে মন্ত্রী হিসেবে 4 জন মহারানার মন্ত্রণা করেছেন 1751 সাল থেকে 1778 সাল পর্যন্ত। অমরচাঁদের মৃত্যুর পর ভবন রাজপরিবারের এখতিয়ারে চলে আসে। দখল নেন তৎকালীন মহারানার আত্মীয় নাথ সিং। মহারানা সজ্জন সিং এর পিতা বগোরের মহারাজা শক্তি সিং এই হাভেলি আরো বড় করেন এবং ট্রিপল আর্চ গেটওয়ে নির্মাণ করেন। সম্ভবত তখন থেকেই মহলের নাম বগোর কি হাভেলি। যদি কোথাও ভুল বলে থাকি অপেক্ষা করব কমেন্ট বক্সে। সঠিক ইতিহাস আপনি জানাবেন সবার জন্য। হাভেলিতে 138টি রুম, করিডোরস, ব্যালকনিজ, টেরেসেস রয়েছে। হাভেলি বর্তমানে মিউজিয়াম, প্রবেশ মূল্য 70 টাকা পার হেড। অন্দরমহলের ইতিহাস মিউজিয়ামে প্রিজার্ভ করা আছে। আমরা যদিও এত বড় সিটি প্যালেস দেখে অলরেডি টায়ার্ড, আর কোনোবার নিশ্চয়ই অদেখা জায়গাগুলো এক্সপ্লোর করব। ভারত স্বাধীন হওয়ার পর 1947 সালে এই হাভেলি মেওয়ার রাজপরিবারের কাছ থেকে রাজস্থান সরকার ভবনটি সরকারি কর্মচারীদের আবাসস্থল হিসেবে দখল নেয়। কিন্তু আগামী 40 বছর এই জাতীয় সম্পদের মেনটেনেন্স নেগলেক্টেড থেকে যায়। 1986 সালে এটি হস্তান্তরিত হয় ওয়েস্ট জোন কালচারাল সেন্টারের কাছে। প্রতি সন্ধ্যায় তাদেরই অর্গানাইজ রাজস্থান ফোক ডান্স। প্রবেশ মূল্য 100 টাকা পার হেড। এরপর এই প্রোগ্রাম চলে আরও 1 ঘন্টা। রাজস্থানের নাচের নাম সহ তার বিবরণ ও ইতিহাস ব্যাখ্যা করে একের পর এক পেশ করেন নৃত্যশিল্পীরা, সঙ্গে জগৎ বিখ্যাত পুতুল নাচ ও কাহিনী। ভিডিওটি আর বড় করব না, প্রোগ্রামের কিছু অংশ অনুরোধ করব আমার ইনস্টাগ্রাম পেজ থেকে দেখতে। কিছু অংশ ইউটিউব শর্টসেও থাকবে, প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটিতে আমি 49টি ভিডিও ক্লিপস ও 64টি ইমেজ এডিট করেছি। যেহেতু গাইডও নিইনি, সমস্ত তথ্য নথিভুক্ত ইতিহাস থেকে নেওয়া, সময় ও পরিশ্রম অনেক, তাই সবশেষে অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তখন আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা গ্রুপে শেয়ার করুন। হয়তো কারো ভালো লাগবে, কাজে আসবে, আমার পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।